এখন আমরা প্রধান অতিথি মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই তার এই সুন্দর আশীর্বচন দেওয়ার জন্য। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আদরণীয় শ্রী উত্তম কুমার মণ্ডল, আমাদের বাঁকুড়া বিভাগের সম্মানীয় বিভাগ প্রচারক। উত্তমদার বক্তব্য হবে, তার আগে অমৃত বচন এবং একক গীত। অমৃত বচন। মাননীয় ভাইয়াজি দাঁড়িয়ে বলেছেন, অমৃত বচন। মাননীয় ভাইয়াজি দানি বলেছেন, সংঘ কার্য বাড়ানোর অর্থ হলো শাখা বাড়ানো, আর শাখা বাড়াতে চাই সুযোগ্য সংগঠক। এই সমস্ত সুযোগ্য সংগঠক বিভিন্ন স্থানে নির্মাণ করার জন্য আমরা বিভিন্ন শিক্ষণবর্গের আয়োজন করে থাকি। শাখা বৃদ্ধির জন্য আবশ্যক কাজের নিমিত্ত তারা এখানে শারীরিক ও বৌদ্ধিক শিক্ষাপ্রাপ্ত হয়। বিভিন্ন স্থানের লোক এক জায়গায় একত্র হওয়ায় হিন্দু সমাজের একাত্ম ভাবনাও অনুভব করে। এদেশের মাটি আমার মাথার মনি, এদেশের মাটি আমার মাথার মনি। মা বলে ভক্তি ভরে, তাই তো দেশের চরণ চুমি। এদেশের মাটি আমার মাথার মনি, এদেশের মাটি আমার মাথার মনি। এদেশের কবির মতো কোথায় কেরে ভরেছে বিশ্ব গগন মধুর সুরে। এদেশের কবির মতো কোথায় কেরে ভরেছে বিশ্ব গগন মধুর সুরে। কোন দেশেতে এমন করে আকুল করা মধুর তানে, ভালোবাসা সবার মনে বন্যায়নে। এ মাটির নেই তুলনা জগৎ জুড়ে জানি আমি। এদেশের মাটি আমার মাথার মনি। মা বলে ভক্তি ভরে, মা বলে ভক্তি ভরে, তাই তো দেশের চরণ চুমি। এদেশের মাটি আমার মাথার মুনি। দেশ বিদেশে ধর্ম কথা প্রচার তরে, এদেশে রাজার ছেলে প্রাসাদ ছাড়ে। দেশ বিদেশে ধর্ম কথা প্রচার তরে, এদেশে রাজার ছেলে প্রাসাদ ছাড়ে। এই দেশেতে গাইল স্বয়ং ভগবানে অমর গীতা, জ্বালালো লক্ষ প্রাণের দীপান্বিতা। এ মাটি কর্ম জ্ঞানে ধর্ম ধ্যানের পুণ্য ভূমি। এদেশের মাটি আমার মাথার মুনি। মা বলে ভক্তি ভরে, মা বলে ভক্তি ভরে, তাই তো দেশের চরণ চুমি।
এদেশের মাটি আমার মাথার মনি, এ ভূমির স্বর্ণ ধুলি মাথায় করে কত বীর সুপেছে প্রাণ দেশের তরে, এ দেশের স্বর্ণ ধুলি মাথায় করে কত বীর সুপেছে প্রাণ দেশের তরে। ইতিহাস কয়ে সে কথা রক্ত লেখা পাতায় পাতায়, চারণ কবি আগুন জ্বালায় বীর যোগাথায়। এ মাটির চরম চাওয়ার পরম পাওয়ার তীর্থ ভূমি, এ দেশের মাটি আমার মাথার মনি। মা বলে ভক্তি ভরে তাই তো দেশের চরণ চুমি, মা বলে ভক্তি ভরে তাই তো দেশের চরণ চুমি, এ দেশের মাটি আমার মাথার মনি, এ দেশের মাটি আমার মাথার মনি। মঞ্চে উপস্থিত পূজনীয় সন্ত মহারাজজি, এই বর্গের বর্গ কার্যবাহ উত্তর বাঁকুড়া জেলা সংঘের দৃষ্টিতে বিভিন্ন খণ্ড থেকে আগত সমস্ত স্বয়ংসেবক বৃন্দ, নাগরিক ও মাতৃমণ্ডলী সবাইকে যথাযোগ্য সম্মান। একটা গান আমরা শুনলাম, এদেশের মাটি আমার মাথার মণি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা এই দেশকে পরম বৈভবশালী করার লক্ষ্য নিয়ে অবিরত কাজ করে চলেছেন। সামনে গৈরিক পতাকা, যার মধ্যে ক্ষাত্রতেজ ব্রহ্মতেজে বিরাজিত, সেই পতাকাকে রক্ষা করার জন্য 1925 সালের বিজয়া দশমী তিথিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা প্রাতঃশ্রেণীয় ডাক্তার কেশবরাও বলিরাম রাও হেডগেওয়ার এই সংঘে শুরু করেছিলেন। তার 100 বছর সম্পূর্ণ হয়েছে, 101 বছরের সংঘের কাজ চলছে। সারা বছর ধরে বিভিন্ন রকমের কাজ চলবে। আমরা একত্রীকরণ সবাই সেখানে উপস্থিত হয়েছিলাম, একত্রীকরণ হয়েছে। এরপরে সামাজিক সদ্ভাব, গৃহ সম্পর্ক অভিযান, হিন্দু সম্মেলন, প্রবুদ্ধ জনগোষ্ঠী সম্মেলন, যুবা সম্মেলন এবং 2026-এর 25শে সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর অধিকতম স্থানে এই গৈরিক পতাকাকে লাগানো। এই কার্যক্রম সারা বছরের এই যোজনা আছে। এই যে 100 বছর ধরে যে সংঘ চলছে, সেই সংঘের যিনি প্রতিষ্ঠাতা
প্রাতঃশ্রেণী ডাক্তার কেশবরাও বলিরামরাও হেডগেবার, ওনাকে বলা হতো জন্মজাত দেশভক্ত। 1905 সাল আমাদের এই বাংলাকে বিভাজন করার চক্রান্ত সেই সময় চলছে। বাংলার জনগণ, বাংলার সেই সময়কার নেতৃস্থানীয় তারা ঠিক করলেন যে বাংলাকে বিভাজন হতে দেওয়া যাবে না, বাংলাকে রক্ষা করতে হবে। সেই কারণে সারা দেশ, অর্থাৎ বাংলার সমস্ত মানুষ এবং সারা দেশ উত্তাল হয়ে উঠল একটি মন্ত্র, বন্দে মাতরম। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, সেই আনন্দমঠে এই বন্দে মাতরম সে গান, মাত্র একটি শব্দ বন্দে মাতরম, আর তাতে সারা দেশ উত্তাল হয়ে উঠল, বাংলা বিভাজন রদ হল। ঠিক ওই সময় মহারাষ্ট্রের নাগপুরে ছোট্ট কেশব, তিনি ওখানে একটি স্কুল আছে নীল সিটি হাই স্কুল, সেই হাই স্কুলে পড়াশোনা করতেন। একদিন একজন ইংরেজ সাহেব ওখানে আসবেন, ওই স্কুল পরিদর্শন করার জন্য আসবেন। কেশব ঠিক করলেন যে এই যে ইংরেজ সাহেব আসবে, ওনাকে আমরা একটা সম্মান জানাতে হবে। কি সম্মান জানানো হবে? সেটা হচ্ছে বন্দে মাতরম, এই সম্মান জানানো হবে ওনাকে। স্কুলে যথারীতি নির্দিষ্ট দিনে ইংরেজ সাহেব এসেছেন, আর সব ক্লাসের ছাত্ররা বন্দে মাতরম ধ্বনি দিয়ে তাকে সম্মান জানিয়েছেন। ইংরেজের কাছে বন্দে মাতরম তাদের গাত্রসূল ছিল, সেই কারণে স্কুল বন্ধ করে দেওয়া হলো। গার্জেনরা ঠিক করলেন যে আমাদের ছাত্রদের 1 বছরের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটাকে কিভাবে আমরা ঠিক করতে পারি। ইংরেজ সাহেবকে বললেন, ইংরেজ সাহেব বললেন, দেখুন আমি স্কুলের মধ্যে থাকবো, ওখানে আর সবাইকে মাথা নত করে যেতে হবে। সবাই মাথা নত করে গেলেন, কিন্তু কেশব মাথা উঁচু করে ঢুকলেন। অনেকে স্কুল থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অনেকে অনুরোধ করলো, দেখো তুমি এখন বাচ্চা আছো, তোমার হচ্ছে যে পড়াশোনা নষ্ট হয়ে যাবে, এরকম আবেগে ভাসলে হবে না। উনি বলেছেন যে বন্দে মাতরম বলা এটা তো অন্যায় নয়, আমি আমার ভারত মাতার কথা বলছি, এটা বলা অন্যায় নয়, সত্য বলা অন্যায় নয়, সেই কারণে আমি ওখানে মাথা নত করব না। ওনাকে স্কুল থেকে বিতাড়িত করা হলো। ওখান থেকে উনি একটি রাষ্ট্রবিদ্যালয়ে পড়াশোনা করে সেখান থেকে ম্যাট্রিক পাস করলেন। ম্যাট্রিক পাস করার পর ওনার ইচ্ছা হলো ডাক্তারি পড়া। ডাক্তারি কোথায় পড়বেন? ঠিক হলো কলকাতাতে ডাক্তারি পড়তে যাব। মহারাষ্ট্রেও অনেক কলেজ আছে, সেখানেও পড়া যেতে পারত। ওনার উদ্দেশ্য দুটো, একটি হচ্ছে যে ডাক্তারি পড়া, নিজের অভিজ্ঞতা বাড়ানো, আর দ্বিতীয় হচ্ছে যে বাংলায় যে সেই সময় বিপ্লবী দল অনুশীলন সমিতি কেমন ভাবে কাজ করছে, সেই অনুশীলন সমিতির সাথে যুক্ত হয়ে আর সেখানের সেই কাজ জানা, জেনে এসে নিজের রাজ্যে সেখানে এসে প্রয়োগ করা। কলকাতায় গিয়েছেন, কলকাতায় মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরেও ওখানে উনি অনুশীলন সমিতির সাথে যুক্ত হয়েছেন। সেখানে বড় বড় সেই সময় তৈলক্ষ্যনাথ চক্রবর্তী, এরকম সব ব্যক্তিরা সে সময় ছিল, তাদের সাথে ওনার সম্পর্ক ছিল। অনুশীলন সমিতির বিভিন্ন বিষয় উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে ওখানে দেখেছেন এবং অভিজ্ঞতাও নিয়েছেন। ডাক্তারি পাশ করেছেন 1910 সাল থেকে 1916 সাল নাগপুরে ছিলেন। ডাক্তারি পাশ করার আগে 1914 সালে সেই সময় আমাদের দেশে প্রথম বিশ্বযুদ্ধ সেই সময় শুরু হয়েছিল। তো সেই সময় আমাদের দেশে সেই সময়কার যারা নেতৃস্থানীয় যারা ছিল, স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন, শচীন সান্যাল,
বাঘা যতীন, ডাক্তারজি, এইরকম যারা ব্যক্তিরা সেই সময় ছিলেন। ডাক্তারজি সেই সময় সারা ভারতবর্ষের একটা 10 জনের মধ্যে একজন ছিলেন। সেই সময় ঠিক হলো যে আর এই যে ভারতবর্ষে যত ছাউনি আছে, পুলিশ ছাউনি আছে, সেই ছাউনিকে দখল করে নিতে হবে আমাদের। যেমন 1857 সালে চেষ্টা হয়েছিল, সেটা ব্যর্থ হয়ে গেছিল। আর সেই কারণে সেই সময় আর সবাই মিলে ঠিক হলো যে অমুক ডেট ঠিক হয়ে গেল, অমুক সময় আমরা সেটাকে আর ছাউনি, সমস্ত ছাউনি দখল করে নেব। বিদেশ থেকে বন্দুক, রাজা এসব আসার কথা, সমস্ত ফাঁস হয়ে গেল, জাহাজ ধরা পড়ে গিয়েছে। সেই সময় প্রায় 70 জনের মতো এরকম যারা স্বাধীনতা সংগ্রাম ছিল তাদের ফাঁসি হয়েছিল। সেই বিষয়ে সেটা বানচাল হয়ে যায়। উনি ডাক্তারি পাস করেছেন। ডাক্তারি পাস করার পর 1916 সালে ওখান থেকে উনি নাগপুরে ফিরে গিয়েছেন। 1916 থেকে 1924 সাল, এই দীর্ঘ 8 বছর বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন জায়গায় তিনি অনুভব নিয়েছেন যে আমাদের এই দেশ কত প্রাচীন দেশ, এই দেশ পরাধীন হলো কেন? শূরবীরের তো কোনো অভাব ছিল না, এখানে কোনো দিকেই হচ্ছে যে অভাব ছিল না। তা সত্ত্বেও আমাদের দেশ পরাধীন হলো কেন? নালন্দার মতো বিশ্ববিদ্যালয়, তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয়, যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে 10,500 ছাত্র পড়াশুনো করত, 60 রকম ভাষায় পড়ানো হতো। নালন্দাতে 10,000 ছাত্র পড়াশোনা করত। এইরকম হচ্ছে যে বড় বড় বিশ্ববিদ্যালয়, প্রায় 59-60টা এরকম বিশ্ববিদ্যালয় ছিল। সারা পৃথিবী থেকে মানুষ পড়াশোনা করার জন্য আমাদের ভারতবর্ষে আসতেন। সেই দেশের আজকে এই পরিস্থিতি হলো কেন? অনেক চিন্তন করেছেন। নাগপুরে উনি তখন কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। এরকম 20-25 জন সেই সময়কার যারা যুবক উপস্থিত আছেন, যুবক মানে যারা সেই সময়কার কর্ণধার এরকম আছে, ডাক্তার, মাস্টার, উকিল এরকম সব আছেন। তো তাদের সাথে বসে চর্চা হচ্ছে। চর্চা হতে হতে একজন বলছে, কে এমন আহাম্মক আছে যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র? ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার উঠে দাঁড়িয়ে বললেন, मैं डॉक्टर केशव राव बलिराम राव हेडगेवार बोल रहा हूं, ये हिंदू राष्ट्र था, है, रहेगा। संघेर प्रेरणा हिंदुत्व, हिंदुत्व राष्ट्रीयत्व। এখানে যারা বাস করে তারা হিন্দু। এই দেশটা হিন্দুদের দেশ। সেই দেশকে রক্ষা করার দায়িত্ব এখানকার যারা হিন্দু আছে তাদেরই দায়িত্ব। তাদেরকে এই দেশটাকে রক্ষা করতে হবে। আমাদের সেই সময় অনেকেই ছিল যে আমাকে গাধা বলো, শুয়োর বলো, আমাকে হিন্দু বলতে বলো না। এই একটা শব্দ হিন্দুত্ব, হিন্দু, এই বিষয় নিয়ে ডাক্তারজি সঙ্গ শুরু করেছিলেন। অনেকে সেই সময় লজ্জা করত হিন্দু বলতে। ধরুন আমার বাবা, আর তিনি খুনি, তিনি লুটেরা, তার জেল হয়েছে, জেলে থাকছে। আমাকে যদি কেউ বলে তোমার নাম কি? আমার নাম উত্তম। তোমার বাবার নাম কি? আমার বাবা অমুক। তোমার বাবা কি করে? যদি বলা হয় আমার বাবা জেল খাটে, তখন আমার মাথায় কিন্তু মাথা নত হয়ে যাবে। তো যদি বলা হয় যে আমার বাবা একজন উকিল, আমার বাবা একজন ডাক্তার, আমার বাবা একজন মাস্টার, আমার বাবা একজন সৎ লোক, তাকে সমাজে সবাই সম্মান করে, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, তাহলে আমার মাথা উঁচু হবে, বুক গর্বে ফুলে উঠবে। সেই রকম আমাদের পূর্বপুরুষ, এখানে সন্ত মহারাজ আছেন, সন্তরা ছিলেন। বেদ পৃথিবীতে প্রথম, আর বেদ ভারতবর্ষ দিয়েছে। প্রথম মহাকাব্য রামায়ণ ভারতবর্ষ দিয়েছে। সব থেকে বড় ইতিহাস, যেটা ইংরেজদেরও তাদের যে বিভিন্ন যে গ্রন্থ আছে সবগুলোকে এক জায়গায় করলেও ভারতবর্ষের যে ইতিহাস হচ্ছে মহাভারত,
সে মহাভারত তার থেকে কয়েক কয়েক গুণ বড়। বলা হয়েছে যা আছে ভারতে তা আছে মহাভারতে, যা নেই ভারতে তা নেই মহাভারতে। পাণিনির বৈশায়ন ব্যাকরণ সারা পৃথিবীকে আর ব্যাকরণ দিয়েছি আমরা। জ্যোতিষশাস্ত্র ব্রাহ্মীর, সংস্কৃত নিঘণ্ট অমর সিং, এইরকম আমাদের মহাপুরুষ যারা পূর্বপুরুষ তারা হচ্ছে যে এইরকম পুরুষ, তাদের কাছে আমাদের লজ্জার কি আছে হিন্দুত্ব বলতে? আমাদের গর্ব হওয়া উচিত। মধ্যযুগে কিছু কারণে আমাদের পরাধীনতা এসেছে আমাদের দেশে। সেই সময় সব দিক দিয়ে উন্নত ছিলেন। যে মধ্যযুগে যে পরাধীনতা এসেছে সেই পরাধীনতার কারণে আমরা আমাদের আত্মবিস্মৃতি ভুলে গিয়েছি। আমি 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 আমিত্ব এসে গেছে আমাদের মধ্যে, স্বার্থপরতা এসে গেছে, সেগুলোকে দূর করতে হবে। পৃথ্বীরাজ চৌহান কেমন ছিল? সাধারণত আমরা বলি হচ্ছে যে অনেকে বলে থেকে 1000 বছর, 1500 বছর, 2000 বছর আমাদের দেশকে পরাধীন করে রেখেছে। সত্যি কি তাই? যদি চিন্তন করেন, 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান হচ্ছে পরাস্ত হয়েছে। সে তাকে মোহাম্মদ ঘুরি পরাস্ত করেছে। তার কারণ কি? তার নিজের শ্বশুর জয়চাঁদের মেয়েকে পৃথ্বীরাজ চৌহান তুলে নিয়ে গেছিলেন। অর্থাৎ সে তাকে ভালোবাসতো, সংযুক্তাকে। আর সেই কারণে তার শ্বশুর কি করলেন? তার বিক্রিয়া করলেন আর তাকে পরাস্ত করলেন। এই পৃথ্বীরাজ চৌহান কেমন ছিল? আমাদের যে শব্দবেদী বাণ, যেটা রাজা দশরথ জানতেন, সেই শব্দবেদী বাণে সেই শ্রবণ কুমারকে হত্যা করেছিল শুনে, সেই রকম শব্দবেদী বাণ চালাতে পারতেন এই হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। অন্ধকারে চোখ বন্ধ করে চালাতে পারতেন। কোনো জায়গাতে কোনো শব্দ হয়েছে সেখান থেকে বাণ চালাতে, এরকম ছিল। এইরকম আমাদের দেশ ছিল। কিন্তু আমাদের দেশ ধীরে ধীরে পরাধীন হয়েছে। সেই পরাধীনতার শিকল থেকে দেশকে উদ্ধার করার জন্য যে দেশের মধ্যে আবার আমাদের গৌরবশালী যে ইতিহাস, সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে। সঙ্গে যে লক্ষ্য পরম বৈভবম নেতু মে তস্য রাষ্ট্রম, বৈভবশালী রাষ্ট্র আমাদের নির্মাণ করতে হবে। সেই বৈভবশালী রাষ্ট্র নির্মাণের জন্য উনি কি করলেন? কয়েকজন বালক শিশু তাদেরকে নিয়ে আর সঙ্গ শুরু করলেন। নিজের বাড়িতে তরুণ কিশোর এদেরকে নিয়ে প্রথম 15-20 জনকে নিয়ে নিজের বাড়িতে শুরু করলেন। আজ থেকে আমাদের সঙ্গ শুরু। সেদিন কোনো নামকরণ হয় না, কিছু হয়নি। 1926 সালে 17 এপ্রিল যে সঙ্গে নামকরণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এখানে হয়। আজকে আপনারা এখানে কিছু শারীরিক প্রদর্শন দেখলেন। 1926 সালের 28শে মে নিত্য শাখা প্রতিদিন একসাথে, এই যে আমরা দেখছি দণ্ড, নিযুদ্ধ, খেলা, এছাড়াও গান, সুবাসী, অমৃত বচন এখানে হয়েছে। এগুলো হচ্ছে ধীরে 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 তার বিকাশ হয়েছে। অর্থাৎ ব্যক্তি নির্মাণের কাজ 1925 সালের পরে শুরু হলো। 1925 থেকে 1950 সাল আর এই ব্যক্তি নির্মাণের কাজ সঙ্গ করে চলেছে। আশ্রম প্রথা আমাদের আছে, আমাদের প্রাচীন কাল থেকে আছে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। অর্থাৎ এখানে আমরা জানি যে ব্রহ্মচর্য যে পালন করা হয়, যেটা হচ্ছে যে সন্ন্যাসী আশ্রমে গিয়ে, গুরুকুলে গিয়ে যেটা করা হয়, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে সেই শাখাতে সেগুলো আর করা হয়। আপনারা তার ছোট্ট একটা রূপ ছোটা দেখতে পেয়েছেন। 7 দিনে তারা এইটুকু করেছে সেটা দেখেছে। অর্থাৎ ব্রহ্মচর্য পালন, এটা 1950 সাল পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা ধীরে 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 ব্যক্তি নির্মাণের কাজ করেছেন। মাত্র 15 বছরের মধ্যে ডাক্তারজি সারা ভারতবর্ষের সমস্ত প্রাণ কেন্দ্রের সঙ্গের শাখা উনি শুরু করে দিয়ে গেছেন। নাগপুরে যখন একটা এরকম সংঘ শিক্ষা বর্গ হয়েছে, 3য় বর্ষ সংঘ শিক্ষা বর্গ হয়েছে, আর সেই সময় সারা ভারতবর্ষ থেকে সব রাজ্য থেকে সেখানে গিয়েছিল। ডাক্তারজি বলেছেন, আমি আমার চোখের সামনে আর ছোট্ট রূপ দেখে গেলাম, ভারতবর্ষের ছোট্ট রূপ দেখে যাচ্ছি। এটা 1940 সালে হয়েছিল। প্রথমে উপেক্ষা, উপহাস, তারপর বিরোধ। যখন সংঘ প্রথমে উপেক্ষা হয়েছে,
যখন সংঘ থেকে শাখা থেকে একজন স্বয়ংসেবক ডাক্তারজি ফিরছে, কিছু ছেলে এরকম গাছের গোড়া বসে তাস খেলছে। তো একজন জিজ্ঞাসা করছে, ডাক্তার সাহেব আজকে কোথায় গিয়েছিলেন? বলছে সঙ্গে শাখায় গিয়েছিলাম, হিন্দু সংগঠন করতে গিয়েছিলাম। বলছে আপনি হিন্দু সংগঠন করতে গিয়েছিলেন, আমরা কতজন ছিল? না, বলছে 5 জন ছিল। এই যে 5 জন হিন্দুকে সংঘবদ্ধ করতে যদি একদিন সময় লাগে, তাহলে ভারতবর্ষের 30-35 কোটি লোককে সংঘবদ্ধ করতে কতদিন সময় লাগবে? ততদিন কি আপনি বেঁচে থাকবেন? উনি মুচকি হেসে দিয়ে চলে গেছিলেন। ওনার যে দূরদৃষ্টি ছিল, অনেকে চিরকালদর্শী বলা হয়। উনি জানতেন, উনি দূরদৃষ্টি ছিল যে এর মাধ্যমেই হচ্ছে যে একদিন না একদিন রাষ্ট্র পরম বৈভবশালী হবে। সেজন্য 1925 থেকে 1940 সাল পর্যন্ত ডাক্তারজি, তারপর ডাক্তারজি চলে যান। চলে যাওয়ার পর দ্বিতীয় সরসংঘ চলে এখানে মাধব সদাশিব গোলওয়ালকর গুরুজি, ওনার কাঁধে উনি সেই দায়িত্ব দিয়ে যান। 1940 থেকে 1973 সাল পর্যন্ত উনি জীবিত ছিলেন সারা ভারতবর্ষকে। আর উনি চষে বেরিয়েছেন, প্রায় 62 বার উনি সারা ভারতবর্ষকে ঘুরে বেরিয়েছেন। 33 বছর উনি সরসংঘ চালক ছিলেন। এই সময় নানা রকম কঠিন পরিস্থিতি, দেশ বিভাজনের সময় কত রকম অন্যায় অত্যাচার হয়েছে আমরা জানি। সব দিকে দুটো দেশ প্রদেশ, আর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সে হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে সেই সময় প্রায় 6 লক্ষের উপর মানুষ সে সময় মারা গেছিল। সারা দেশে সেই সময় 12 লক্ষ মানুষ হচ্ছে যাদের আর আত্মহত্যা দিতে হয়েছিল তাদের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই সময় বাস্তুহারা সহায়তা সমিতি কলকাতায়, আসাম বাস্তুহারা সহায়তা সমিতি, পাঞ্জাবে পাঞ্জাব রিলিফ ক্যাম্প এর মাধ্যমে আর মানুষের সহযোগিতা করেছে, সেবা করেছে। তাদেরকে থাকার খাওয়ার ব্যবস্থা, তাদের ছেলেদের পড়াশোনার ব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা সেই সময় করেছে। দেশ স্বাধীন হয়ে গেছে। 562-63টা রাজ্য তখন ভারতবর্ষের সঙ্গে বিলয় হয়ে গেছে। তখনও কাশ্মীরের রাজা, জম্মু কাশ্মীরের রাজা হরি সিং তখনও পর্যন্ত ভারতের সাথে বিলয় হতে পারেনি। উনি ভাবছে কোন দিকে যাব, পাকিস্তানে যাব না ভারতবর্ষে আসবো, না আমি স্বাধীন থাকবো, এইরকম দনমন। সেই সময় যারা নেতৃস্থানী ছিলেন তারা, তাদের কোথাও রাজা হরি সিং মান্যতা দেয়নি। তখন সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের যে গুরুজি আছে এখানে, গুরুজির কাছে গেলেন। গুরুজিকে বললেন আপনাকে আর রাজা হরি সিং এর কাছে যেতে হবে জম্মুতে। সেখানে রাজা হরি সিং এর সঙ্গে আপনি যদি কিছু কথা বলেন তাহলে হতে পারে ভারতবর্ষের সাথে জম্মু কাশ্মীর যুক্ত হয়ে যাবে, বিলয় হয়ে যাবে। গুরুজিকে মুম্বাই থেকে দিল্লি নিয়ে যাওয়া হলো। দিল্লি থেকে স্পেশাল বিমানে করে ওনাকে জম্মু কাশ্মীরের জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। রাজা হরি সিং এর সাথে সেখানে কথা বলেছেন। রাজা হরি সিং এর সাথে কথা বলার পর উনি বলেছেন, দেখুন আপনি যদি পাকিস্তানের সাথে আপনি যুক্ত করেন তাহলে আপনার যে সৈন্য আছে, আপনার যে প্রজা আছে তাদেরকে আপনি হায়নার মুখে ফেলে দেবেন। আপনার এটাই লাভ, আপনি ভারতবর্ষের সাথে বিলয় করুন। আজকে এখানে রাস্তাঘাট ভালো নেই, কিন্তু কিছুদিনের মধ্যে নিশ্চিত হচ্ছে রাস্তাঘাট ভালো হয়ে যাবে। উনি কেমন দূরদর্শী ছিলেন। দেখুন আজকে জম্মু কাশ্মীর থেকে ট্রেন আসতে আছে, নানা রকম রাস্তা এরকম শুরু হয়ে গেছে। তারপরে উনি ভারতের সাথে বিলয় করলেন। ভারতের সাথে যখন বিলয় হয়ে গেছে, বিলয় হয়ে যাওয়ার পরে আমাদের সেনারা তখন হচ্ছে যে, আর ওখানে কাশ্মীরের ওখানে পাকিস্তানি সেনারা তারা অনেকটা ভিতরে ঢুকে গেছিল তাদের সাথে যুদ্ধ করার জন্য। আর বিমানে করে যাচ্ছে, বিমান কোথায় নামবে, নামার কোনো ব্যবস্থা নেই। তখন আমাদের সেই সময় জম্মু কাশ্মীরের সংঘ চালক ছিলেন, মাননীয় সংঘ চালক, ওনার নেতৃত্বে ওখানে এইরকম যারা যুবকরা আছে এরকম প্রায় 500 জনকে নিয়ে একটা জায়গায় হেলিপ্যাড তৈরি করা হলো। 3 দিন ধরে হেলিপ্যাড তৈরি করার পরে তারা নিজের নিজের বাড়িতে ফিরে গেলেন এবং ওখানে বিমান এসে নামলেন হেলিপ্যাড ওখানে। খাওয়ার চাই, জল চাই, তাদের রসদ চাই, কিভাবে আসবে? উপর থেকে যখন হচ্ছে যেরকম বিমানে করে খাওয়ার জলের বিষয় রসদ এরকম নিয়ে আসছে, সেই সময় আর সবগুলো যে পেটি যে ছিল, খাবারের পেটি বলুন, রসদ পেটি বলুন, যেগুলো আছে সেগুলো পাকিস্তানি যে সেনারা ছিল তাদের আর ওই এলাকায় পড়ে যায়। কি হবে ওখান থেকে আনা যায়? সেই সময় ওখানে আমাদের 2 জন স্বয়ংসেবক ছিলেন, বালক স্বয়ংসেবক, খুব বেশি বয়স নয়। একজনের নাম বেদ প্রকাশ আর একজনের নাম সূর্য প্রকাশ।
তাদের দলের নেতৃত্বে তারা হচ্ছে যে হামাগুড়ি দিয়ে সেখানে গিয়েছে, ওই এক একটা পেটিতে কাছি বেঁধেছে, বাইরে থেকে সব টেনেছে, টানতে 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 এরকম 13-14টা পেটিকে নিয়ে এসেছে। কিন্তু একটা পেটি যখন নিয়ে আসে তখন হচ্ছে একটা মেঘ ছিকে দিয়েছে, আর হঠাৎ হচ্ছে যে পাকিস্তানি সেনারা জানতে পেরে তাকে গুলি চালিয়েছে। 2 ভাই ওখানে ঝাঁঝরা হয়ে গেছে, 2 ভাই মারা গেছে। কিন্তু সমস্ত পেটি সঙ্গে স্বয়ংসেবকরা, সেই রিবেদ প্রকাশ, সূর্য প্রকাশ, এছাড়া ওখানকে যারা আছে তারা আর আমাদের সেনাদের কাছে পৌঁছে দিয়েছিল। সেই সময় পণ্ডিত জওহরলাল নেহরু দেখছে এরকম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে এরকম বাড়ছে, অর্থাৎ এই সঙ্গকে হচ্ছে যে শেষ করতে হবে। যে বলে এই সঙ্গ যদি এরকম বাড়তে থাকে তাহলে আমার গদিটা চলে যাবে। উনি সুযোগ খুঁজছিলেন। 1948 সালে গান্ধী হত্যা হয়। গান্ধী হত্যার কারণে সঙ্গের উপর পুরো দোষারোপ করা হয়, সঙ্গকে ব্যান করে দেওয়া হয়। তখন উনি বলেছিলেন সঙ্গকে আমি মাটির নিচে 50 ফুট নিচে মাটির দিকে সঙ্গকে পুঁতে দিলাম। কিছুদিন পর আর সঙ্গের আবার প্রতিবন্ধ সেখানে উঠে গেল। ওই সময় অকথ্য অত্যাচার হয়েছে। সেই সময় জয়প্রকাশ নারায়ণ ছিলেন দিল্লিতে, অনেক স্বয়ংসেবককে হত্যা করেছে, অনেক স্বয়ংসেবকের অত্যাচার করেছেন। কংগ্রেসের যারা ছিল প্রচুর অত্যাচার করেছে। সঙ্গে স্বয়ংসেবকরা সেই সময় 77-78 হাজার স্বয়ংসেবক তারা সত্যাগ্রহ করেছিলেন। সত্যাগ্রহ করে সঙ্গকে আর হচ্ছে যে এটা প্রতিমত তুলতে হবে, তাদেরকে ধরে নিয়ে গেছে, জেলে পড়েছে। তারপর হচ্ছে যে 1-1.5 বছর পরে আর সত্যাগ্রহ উঠতে বাধ্য হয়েছে। এই সময় নাগপুরে এক স্বয়ংসেবক, তার একটা স্টুডিওর দোকান ছিল, এখানে অনেকে স্টুডিওর দোকান আছে। স্টুডিওর দোকানে আর সেখানে ডাক্তারজি আর হচ্ছে যে কোনো একটা সময় একটা 2 মিনিটের একটা ক্লিপিং আছে, এরকম গৈরিক পতাকা উঠছে, তিনি প্রার্থনা করছেন নমস্তে সদা বৎসলে মাতৃভূমে তয়া হিন্দু ভূমে সুখবর্ধিত হম মহামঙ্গলে পূর্ণ হয়ে তদত্তে পতত্তে সকায়ু নমস্তে নমস্তে প্রার্থনা করছে, এটা দেখা যাচ্ছে। সেই সময় যারা কংগ্রেসে যারা সব গুন্ডা বাহিনী ছিল সেই সময় তারা গিয়ে ওই স্বয়ংসেবকের বাড়িতে গিয়েছে। সেই স্বয়ংসেবক তার স্ত্রীকে আর সেই বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। ওই বাড়ির মধ্যে তার ওই স্টুডিও ছিল, রাস্তায় বার করে দেওয়া হচ্ছে। রাস্তায় বার করে দিয়ে সেই স্বয়ংসেবককে কি করা হচ্ছে, আর তার যে বাড়ি তার চোখের সামনে দিয়ে সেখানে যে কেরোসিন পেট্রোল নাড়িয়ে তার বাড়িতে জ্বালিয়ে দেওয়া হলো। দাও দাও করে বাড়ি জ্বলছে। সেই স্বয়ংসেবক বলছে হ্যাঁ গো, তার স্বামীকে বলছে এরপর আমরা কোথায় থাকবো, আমরা কি খাবো? তাহলে বলছে আমরা গাছতলায় থাকবো। এই যে বাড়িটা আছে, এই বাড়ির পুড়ে যাওয়ার পর এ থেকে যে কাঠ কয়লা বেরোবে, কাঠের বাড়ি ছিল, সেই কয়লা দিয়ে আবার আমি একটা দোকান তৈরি করব, কয়লা বিক্রি করব, কয়লা বিক্রি করে আমি সঙ্গের কাজ আবার হচ্ছে যে আর এই নিজের পরিবারকে চালাবো, আমাদের হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। এইরকম আর সঙ্গের স্বয়ংসেবকদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু সেই স্বয়ংসেবক কোনোদিন সঙ্গের উপর দোষারোপ করেনি। 1948 সালে এইরকম হচ্ছে সঙ্গের উপরে হয়েছে। 1975 সালে আবার শ্রীমতী ইন্দিরা গান্ধী অন্যায়ভাবে সেই সময় ভোটে দাঁড়িয়েছিল, ভোটে দাঁড়িয়ে আর যখন যিনি জিতেছিলেন পরবর্তীকালে যখন বেরোলো, রায় বেরোলো কোর্টের, আর উনি হচ্ছে রাতারাতি দেখতে পেলো আমার তো এটা চলে যাচ্ছে, হয়তো জেলেও আমার ঢুকতে হবে, সেই জন্য 1975 সালে এমার্জেন্সি ঘোষণা করা হলো। সেই সময় সঙ্গে স্বয়ংসেবকদের অকথ্য অত্যাচার করা হয়েছে, মা বোনদের উপর অত্যাচার করা হয়েছে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইরকম পরিস্থিতি সেই যাত্রা থেকে সঙ্গের কার্যকর্তা স্বয়ংসেবকরা সেখান থেকে উঠে এসেছে, বেরিয়ে এসেছে। আবার সঙ্গের কাজ ধীরে 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 বৃদ্ধি হয়েছে। 1992 সালে 6 ডিসেম্বর যে অযোধ্যায় যে কলঙ্কিত ধাঁচা, সেই ধাঁচা আর সেই সময় সারা দেশ তথা সারা পৃথিবী থেকে যত হিন্দু ছিল প্রায় 10-12 লক্ষ হিন্দু উপস্থিত হয়ে সেই ধাঁচাকে সরিয়ে দিয়েছিল। 6 ডিসেম্বর পরে যেটা RSS এর কাজ, RSS এটা করেছে, সেই জন্য 10 ডিসেম্বর সঙ্গকে প্রতিবন্ধ লাগানো হয়েছে। বেশিরভাগ দিন রাখতে পারেনি, মাত্র 6 মাস প্রতিবন্ধ উঠেছিল। অর্থাৎ তিনবার সঙ্গের উপর এরকম প্রতিবন্ধ হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে প্রথম বলা হয়েছে যে প্রথম ব্রহ্মচর্য, অর্থাৎ 1925 থেকে 1950 সাল পর্যন্ত ব্রহ্মচর্য পালন করেছে স্বয়ংসেবকরা। 1950 থেকে 1975 সাল এই সময় আমাদের বিভিন্ন ক্ষেত্র সেই সময় শুরু হয়েছিল। এই সময় দেখা গেছে আমাদের উপর এরকম অত্যাচার হচ্ছে, পার্লামেন্টে বলার মতো কেউ নেই, আমাদের কাছে দাঁড়ানোর কেউ নেই, কিছু না কিছু করতে হবে। সেই জন্য ছাত্রদেরকে জাগ্রত করতে হবে। 1949 সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুরু হলো। বনবাসীদের উপর অত্যাচার হচ্ছে, বনবাসীকে জোর জবরদস্তি করে তাদের কাছে খ্রিস্টান মিশনারিরা তারা হচ্ছে জোর জবরদস্তি করে তাদেরকে আর খ্রিস্টান বানাচ্ছে, ধর্মান্তরিত করছে। সেই জন্য আর স্বয়ংসেবকরা ঠিক করলেন ওখানে কার্যকর্তারা বসে থাকলেন। 1952 সালে
বনবাসী কল্যাণ আশ্রম শুরু হলো। আজকে বনবাসী কল্যাণ আশ্রম সারা দেশে প্রায় 10 কোটির উপর এরকম বনবাসী আছে। আমাদের বাঁকুড়া পুরুলিয়া জেলাতে এখানে প্রায় বনবাসী কল্যাণ আশ্রমে অনেক ছাত্রাবাস আছে এবং 14টা আয়াম চলছে বনবাসী কল্যাণ আশ্রমে। তাদেরকে ধীরে 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 তাদেরকে কিভাবে আরো তাদের উন্নত করা যায় তার কাজ হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এই যে বনবাসী কল্যাণ আশ্রমের মাধ্যমে চলছে। 1952 সালে বিদ্যাভারতী এখানে আমাদের যে কৌশিক স্মৃতি শিশু মন্দির যে আছে, এরকম বিদ্যাভারতী 1952 সালে শুরু হয়েছিল। আজকে সারা দেশে কলেজ থেকে শুরু করে একদম নিচের দিকে কলেজ পর্যন্ত এরকম প্রায় 30,000-এর মতো এরকম স্কুল চলছে, অর্থাৎ সংস্কারের কাজ বিদ্যাভারতীর মাধ্যমে সেখানে চলছে। 1952 সালে গৌরক্ষা আন্দোলন, সেই গৌরক্ষা আন্দোলনের জন্য 1952 সালে আর 2,75,00,000 এরকম স্বাক্ষর করে সেই সময় রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। 1955 সালে বিএমএস প্রতিষ্ঠা হয়েছিল। দেশকে লিয়ে করেঙ্গে কাম, কামকে লিয়ে লেঙ্গে পুরা দাম। আজকে বিএমএস 1 নম্বর স্থানে সেখানে আছে। 1964 সালে আমাদের সাধু সন্ত বিভিন্ন মঠ মন্দির যেখানে আছে তাদের মধ্যে একতা ছিল না, যে তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে হবে, এক মঞ্চে বসাতে হবে। সেই কারণে 1964 সালের 29 আগস্ট ভগবান কৃষ্ণের জন্মাষ্টমীর দিন বিশ্ব হিন্দু পরিষদ প্রতিষ্ঠা হলো। সমস্ত সাধু সন্তকে এক মঞ্চে বসিয়ে উডুপিতে, মুম্বাইয়ের কাছে যে উডুপি আছে সেই আশ্রম, সন্দীপনী আশ্রম, সেখানে সমস্ত সাধু সন্তদের মুখে আমরা যদি বলি সেটা হবে না, যে সন্তরা যদি বলেন তাহলে সবাই সমাজ শুনবে। সেই জন্য সন্তদের মুখ দিয়ে বলানো হলো। সন্তরা বললেন, হিন্দু বা সৌদরা সর্বে ন হিন্দু পতিত হবে, মম দীক্ষা হিন্দু রক্ষা, মম মন্ত্র সমানতা। এই শব্দ সবার মুখ দিয়ে সেই সময় সাধু সন্তরা বলেছিলেন। এইভাবে ধীরে ধীরে সংঘের কাজ বৃদ্ধি হয়েছে। সংঘ সমাজে যখন প্রয়োজন হয়েছে তখন সংঘের কাজও বেড়েছে এবং সমাজ যাহা কা মহা হাম, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে, প্রথম পর্যায় ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ। গার্হস্থ মানে পরিবার। আমাদের যে বিভিন্ন পরিবার এরকম শুরু হয়েছে একটা। আমরা বাড়িতে যেমন হয় পরিবার থেকে মা বাবা ভাই বোন ছেলে আর সবাই থেকে তাদেরকে বড় হয়, বড় করে তুললেন, সেই রকম এই পরিবার 75 সাল পর্যন্ত, অর্থাৎ সংঘ 1925 থেকে 1975 সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আর সেই সংঘ কাজ করেছে। সংঘের বেশি বাইরে প্রচার হয়নি। 1975 পর থেকে 2000 সাল পর্যন্ত এই সময় হচ্ছে যে বানপ্রস্থ জীবন, অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ আর বানপ্রস্থ জীবন। সেই সময় সংঘ সমাজের উপরে যে প্রয়োজন আছে সেই জন্য সমাজের কাজ করেছে। 1983 সালে একাদমতা রথযাত্রা, অর্থাৎ এই যে আমাদের ভূমি মাতা, গঙ্গা মাতা, একে সবাই শ্রদ্ধা করে। আর সেই করে সমস্ত নদীর জল, পবিত্র নদীর জল নিয়ে সারা দেশ ঘোরা হয়েছে। 3টে রথ তৈরি করা হয়েছিল। সেই 3টে রথ নিয়ে সারা দেশে পরিক্রমা করা হয়েছে, প্লাস প্রায় 50,000 কিলোমিটার প্রদক্ষিণ করেছিল সেই রথ। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। তো এইভাবে 1983 সালে একাদমত রথযাত্রার মাধ্যমে জনজাগরণের কাজ হয়েছে। অর্থাৎ 1925 থেকে 1975 সাল পর্যন্ত সংঘ নিরবিচ্ছিন্নভাবে সেই কাজ করেছে। তারপরে আর গার্হস্থ যে বানপ্রস্থ জীবনে সেখানে পৌঁছেছে। 1989 সালে সেই সময় কর সেবা করতে যাবে, তার আগে হচ্ছে 90 সালে কর সেবা করতে গেছে। 1989 সালে আর শিলা পূজন সারা দেশে যে ঠিক হলো যে অযোধ্যাতে শিলা পূজন করতে যাবে, শিলা নিয়ে যেতে হবে। শিলা মানে একটা ইট, তাতে রাম নাম, শ্রী রাম নাম লেখা আছে, সেটাকে পূজিত করে নিয়ে যেতে হবে। আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে প্রায় 25,000 এরকম শিলা পূজিত হয়ে ওখানে গিয়েছিল। এই জেলা থেকেও অনেকে এখান থেকে পূজিত শিলা পূজিত করে নিয়ে যাওয়া হয়েছিল। তার জন্য অনেককে অ্যারেস্ট করা হয়েছিল, অনেকে জেল হয়েছিল। এখানকার অনেকেই আছে যারা এখনো জীবিত আছেন। শিলা পূজন করা হয়েছে। তারপরে 1990 সালে অযোধ্যায় কর সেবা করতে গিয়ে আমাদের 2 স্বয়ংসেবক যারা হচ্ছে রাম শরৎ, 2 ভাই, ছোটবেলায় কলকাতাতে তারা পড়াশোনা করতে এসেছে। বাবা ওখানে তাদেরকে নিয়ে আসতো, আর ওখানে আমাদের বাড়ি ছিল, বাড়িতে থাকতেন। বিকেল বেলা বাবা 2 ছেলেকে নিয়ে আসতেন। একজন জোড়াবাগান শাখার হচ্ছে যে কার্যবাহ, আরেকজন রবীন্দ্রনাথ শাখার, রবীন্দ্র সায়েম শাখার মুখ্য শিক্ষক।
বড় হয়েছে, একজনের বয়স 18 বছর, একজনের বয়স 25 বছর। অযোধ্যাতে কর সেবা করতে যেতে হবে। রামের যাওয়ার উপর অনুমতি আছে, শরতের যাওয়ার অনুমতি নেই, কিন্তু শরৎ বলছে আমাকেও যেতে দিতে হবে। মা বাবাকে করে তাদের অনুমতি নিয়ে আর দুই ভাই গিয়েছে। অযোধ্যার যে আজকে দেখছি যে রাম ভব্য নাভ মন্দির আছে, তার উপরে যে গৈরিক পতাকাটা, গেরুয়া পতাকাটা লাগিয়েছিল এই দুই ভাই, ওই পতাকা সেই সময় যে আমাদের আর বিতর্কিত ধাঁচা তার উপরে উঠে গেরুয়া পতাকা লাগিয়েছিলেন। তারপরে ওখান থেকে নেমে আসার পর সেই সময় মুলায়ম সিং এর সরকার ছিল, তার সরকারে যে পুলিশ ছিল তার দিকে তাকে আর দুই ভাইকে সেখানে আর গুলি করে ঝাঁঝরা করে দিয়ে মারা যায়। এটা বাংলার এবং অনেক মারা গেছে, অসংখ্য মারা গেছে, কিন্তু বাংলার এরকম দুই ভাই তারা হচ্ছে শহীদ হয়েছে। আজকে আমরা 2024 সালের আর 22শে জানুয়ারি ভব্য মন্দির, রাম মন্দির, সেখানে আর সবাই যে উদ্বোধন হয়েছে আমরা দেখেছি, টিভিতে দেখেছি, অনেকে এখান থেকে অনেকে গিয়েছে। আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, হয়তো কোনোদিন হবে। যদি রামচন্দ্র ডাকায় তাহলে সৌভাগ্য হবে। তো এইরকম হচ্ছে যে সংঘ যখন সমাজের প্রয়োজন হচ্ছে তখন সেই সময় কাজ করেছে। 2005 সাল যে ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের নির্মিত যে সেতু আছে, সেই সেতুকে ভাঙার জন্য চক্রান্ত হয়েছিল যে ওই সেতুকে ভেঙে দিতে হবে, যে ওখান থেকে জাহাজ আসতে গেলে 200 কিলোমিটার ঘুরে আসতে হয়। সেই কারণে সেতুকে ভেঙে দেবে। পৃথিবীর এমন কোনো দেশ নেই তাদের দেশে যদি কোনো হচ্ছে যে এরকম আর পবিত্র স্থান থাকে তাকে হচ্ছে ধ্বংস করে দেবে, এরকম নেই। কিন্তু আমাদের দেশে কিরকম চক্রান্ত করা হয়েছিল যে সেই সেতুকে ভেঙে দিতে হবে। তার জন্য চক্রান্ত হয়েছিল, চেষ্টা করা হয়েছিল, বিদেশ থেকে ড্রেজার নিয়ে আসা হয়েছিল, ওই সেতুতে ধাক্কা মারা হয়, ধাক্কা মেরে যে সেতুর হচ্ছে যে ড্রাইভার ছিল তার হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। ওই সময় রাজশেখর রেড্ডি তার ছেলে ছিল, দুজনেই ওখানে, একজন হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, সেও মারা যায়। পরবর্তীকালে ওখান থেকে ফেরত এসে বাঁধতে হয়। সারা দেশ জুড়ে অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে হচ্ছে যে একটা আমাদের বাঁকুড়াতে আমরা গেলে দেখবেন আপনারা, ওখানে হচ্ছে যে ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের নামে যে শিলা ভাসে, জলে ভাসে, সেটা এখনো ওখানে রাখা আছে, যে কেউ যেতে পারেন। আমাদের এই বাঁকুড়া যে নিবাসের কাছে ওখানে আছে, ওখানে যাবেন, ওখানে সেই নিবাস সেখানে রাখা আছে। তো সেই শিলা রামের নামে হচ্ছে যে শিলা ভাসে, সেই করে আমার মধ্যে সারা দেশে নিয়ে যাওয়া হয়েছে, সবাইকে করা হয়েছে। অমরনাথ সাইনবোর্ড, সেই সময় অমরনাথে যারা যাত্রী যায়, এখান থেকে এখন অমরনাথ যাওয়ার অনেক ব্যবস্থা আছে, প্রচুর মানুষ যাচ্ছে। সেই সময় ঠিক করা হলো 2005-06 সালে যে ওখানে আরেকটা জায়গা সরকার দিয়েছিল, যারা ওখানে অমরনাথে যায়, করতে যায়, দর্শন করতে যায়, তাদের থাকার ব্যবস্থা ছিল না, থাকা খাওয়ার ব্যবস্থা খুব কষ্ট হতো। সেই জন্য একটা অস্থায়ী একটা জায়গা দেওয়া হয়েছিল, তাদের কিছু বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল সেখানে। কিন্তু ওই সময় ওখানকার সরকার ঠিক করলো না, এই জায়গা হচ্ছে হিন্দুদেরকে দেওয়া যাবে না, অমরনাথ সাইনবোর্ডকে এটা দেওয়া যাবে না, সরকারি জায়গা, তো এইটাকে ধ্বংস করতে হবে। তাই এটা হচ্ছে যে এই জায়গা আর তুলে নিতে হবে। তার জন্য ওখানে আন্দোলন হয়েছে। ওখানকার আমাদের যিনি সংঘ চালক ছিলেন তিনি পেছনে থেকেছেন, এবং ওখানকার যে আপামর জনসাধারণ 40,000 বালক শিশু যারা 5-6-এ পড়ে, এরকম তারাও হচ্ছে যে রোড জাম করেছে। এছাড়াও ওখানে আরো 40-50 হাজার হচ্ছে যে ওখানকার মানুষ, তারা হচ্ছে যে ওখানে এই অমরনাথ সাইনবোর্ডের জন্য, এই জায়গার জন্য তারা আর সেখানে লড়াই করেছে, এবং পরবর্তীকালে সেই জায়গা তাদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষে ধরে এই যে কাজ, সেই কাজ করেছে। 1925 সালে, আমি বলেছি 25 থেকে 50, সেই সময় হচ্ছে যে ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। এখন সংঘ সমাজ একাকার হয়ে যাবে। সংঘ সমাজকে আর সমাজের মধ্যে সংঘকে জানতে হবে, সংঘ কি করছে, সংঘ কি করতে চায় সেটা। এখানে আমরা যারা স্বয়ংসেবক আছি, স্বয়ংসেবকদের কাজ, আমাদের যেখানে যারা আর নাগরিক এসেছেন, মায়েরা এসেছেন, আমাদের কাজ পঞ্চ পরিবর্তনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে স্ব, অর্থাৎ ব্যক্তি, স্বয়ের জাগরণ। স্ব কি আছে? স্বভাষা, স্বভূষা, স্বভোজন, বাড়িতে ভোজন করা। স্বভবন, ভবনে আমার বাড়ির আর সুন্দর বাড়ি হবে, বাড়িতে আমাদের আর যে নেম প্লেট থাকবে, সেই নেম প্লেট হচ্ছে আমাদের ভাষাতে লেখা থাকবে। ভ্রমণ, একসাথে ভ্রমণ করতে যাওয়া, তীর্থ করতে যাওয়া, এটা হচ্ছে যে স্বদেশী, স্বভাষা, অর্থাৎ ব্যক্তি। এরকম আমাদের উদাহরণ আছে স্বদেশী সম্বন্ধে। একজন আর স্বামীজি ছিলেন রামতীর্থ, তিনি লন্ডনে গিয়েছেন। সেই সময় লন্ডনে গিয়ে, এখানে যেমন আমাদের স্বামীজি আছেন, তিনি
আর সেখানে কিছু তার শিষ্য ভক্তদের কাছে কিছু প্রবচন টবচন লাগেছে। এখন ঠান্ডার সময় আসছে, সেই শীতের সময়ে সেখানে তারা আর গিয়েছেন, স্বামীজি বসেছেন, দেখছে স্বামীজিকে একটু ঠান্ডা লাগছে, তো তারা কি করেছে, স্বামীজিকে একটা আর কোট প্যান্ট জুতো একটা আর বিদেশি টুপি, ইংল্যান্ডের টুপি দিয়েছে। তো স্বামীজিকে বলছে, স্বামীজি ঠান্ডা আছে তো আপনি এটা পরুন। স্বামীজি আর কোট পরেছে, জামা পরেছে, প্যান্ট পরেছে, জুতো পরেছে, কিন্তু টুপিটা উনি পরেননি। স্বামীজিকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার স্বামীজি আপনি টুপি পরছেন না কেন? স্বামীজি বলছে, দেখুন কোট প্যান্ট জুতো এগুলো হচ্ছে গায়ে থাকতে পারে, পায়ে থাকতে পারে, কিন্তু ভারতবর্ষ হচ্ছে যে বিদেশি জিনিস ভারতবর্ষে থাকবে না, এই টুপি ভারতবর্ষে থাকবে না, বিদেশের টুপি থাকবে না, ভারতবর্ষের জিনিসই থাকবে। অর্থাৎ আমার যে পাগড়ি আছে সেটা হচ্ছে যে আমার মাথায় থাকবে স্বদেশী অর্থাৎ ব্যক্তি। তারপরে বলা হচ্ছে পরিবার। পরিবারের মধ্যে এখন আমাদের অনেক রকম ভাঙাউন হয়ে যাচ্ছে। ছোট পরিবার, ছোটকি পরিবার, আগে একসাথে থাকতো, বাবা মা কাকা কাকি জেঠা জেঠি পিসি পিসি সব একসঙ্গে থাকতো, কিন্তু এখন এত ছোট পরিবার হয়ে গেছে যে এখন কাকা কি আছে, বাবা কে আছে, আর বাবা আছে, কোনটা কাকা আছে, কোনটা দাদা আছে, কোনটা দিদি আছে, কোনটা পিসি, এটা হচ্ছে। আর কিছুদিন পরে হচ্ছে যে এতে দেখাতে হবে এইটা আছে, একে বলে পিসি, ওই 25-4 মধ্যে দেখাতে হবে। সেজন্য পরিবার ছোট হয়ে যাচ্ছে। তো সেই পরিবার আমাদের সংযুক্ত পরিবার হওয়া চাই। বিদেশে কোনো পরিবার নেই, আর আমাদের এখানে হচ্ছে পরিবার ছিল, আছে। বিদেশিরা এখন আমাদের ভারতবর্ষে পরিবার নিয়ে করতে চাইছে। আশুতোষ মুখোপাধ্যায় তিনি বিদেশে যাবেন, তিনি হচ্ছে ভারতবর্ষে, আর তিনি সেই সময় আমাদের দেশ পরাধীন আছে, লর্ড ভাইসরয়রা আশুতোষ মুখোপাধ্যায়কে বলছে আপনি বিদেশে যান, সেখানে পড়াশোনা করে আসুন, আর একটু ডিগ্রি বাড়িয়ে আসুন, আপনার দরকার আছে এখানে। আশুতোষ বলছে যে দেখুন এটা আপনি বলছেন, আগে আমি আমার মাকে জিজ্ঞাসা করি। তুমি তোমার মাকে জিজ্ঞাসা করবে, আর তোমার মা কি আমার থেকে বড়? তখন বলছে দেখুন মা কি জিনিস আপনি বুঝবেন না। আমার মা যদি অনুমতি, আপনি কেন, আপনার হচ্ছে রানীও হচ্ছে যে আমার মায়ের স্থান নিতে পারবে না, সেই জন্য মাকে জিজ্ঞাসা করে তবে বলবো। মার কাছে গিয়েছে, মাকে অনুমতি নিয়েছে, তারপর আশুতোষ মুখোপাধ্যায় বিদেশে গিয়েছেন। জয়প্রকাশ নারায়ণ বিদেশে হচ্ছে জন্য পড়াশোনা করছে, পিএইচডি করছে, আর 4-5 মাস বাকি আছে। মা একটা তার পাঠিয়েছে, দেখো বেটা আমার শরীর খারাপ আছে, আমি হচ্ছে যার কিছুদিন, আর তুমি যদি আসতে পারো তাহলে তুমি হয়তো আমাকে দেখতে পাবে, আর নাও দেখতে পারো। জয়প্রকাশ নারায়ণের কাছে যখন সে চিঠি গিয়েছে, তার গিয়েছে, সঙ্গে সঙ্গে ওনার যে আর গার্ডিয়ান ছিল তাকে বলছে দেখুন আর আমাকে ভারতবর্ষে ফিরে যেতে হবে, আমার দেশে ফিরে যেতে হবে। কেন? যে আমার মায়ের হচ্ছে যে শরীর খারাপ, সেই জন্য ফিরে যেতে। কারণ তোমার ওখানে আর অন্যরা তো আছে, ভাই আছে, মা আছে, অন্যরা আছে, তাদের সাথে তারা দেখে নেবে তোমার। আর 3-4 মাস বাকি আছে, এটা তো তুমি করে যেতে পারবে, আবার তোমার হবে কি হবে না সেটা বলছে, হোক আর নাই হোক আমাকে যেতে হবে। জয়প্রকাশ নারায়ণ ওখান থেকে আর বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর মা খুব অসুস্থ ছিলেন, কয়েকদিন পড়া থাকার পরে মা মারা গেলেন। অর্থাৎ মা কি জিনিস বিদেশিরা জানবে না। তার আর হচ্ছে যে পিএইচডি করা হয়নি জয়প্রকাশ নারায়ণ। ব্যক্তি, তারপর পরিবার, তারপর হচ্ছে সমাজ, সামাজিক সমরসতা। আমাদের এই সমাজ ব্যবস্থা কেমন ছিল? আমাদের সমাজ ব্যবস্থা সবাই একসাথে, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র আমরা জানি, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র সবরের হাতে একটু কুল খেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুকে ছিল সুদামা, সুদামা স্ত্রী, ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে গেছে, তিনি হচ্ছে যে আর রাজ্যে আছেন দ্বারকাতে। তার স্ত্রী বলছে, সুদামা স্ত্রী বলছে, যাও না, তুমি তো বলো তোমার এরকম বন্ধু রাজা হচ্ছে যে সুদামা এ আছে আর কৃষ্ণ আছে, তুমি ভগবানের কাছে যাও না, কিছু চেয়ে আনো না, আমাদের এই অবস্থা। বলে আমি বন্ধুর কাছে চাইতে পারবো না। তো অনেক অনুনয় বিনয়কে বলছে ঠিক আছে যাবো, তাহলে বন্ধুর কাছে কি নিয়ে যাব? তখন হচ্ছে তার স্ত্রী হচ্ছে যে খুঁজছে কয়েকটা বাড়ি থেকে করে তাদেরকে নাড়ু তৈরি করে দিয়েছে। ভগবান সুদামা বলেছেন যে আমি হচ্ছে যাচ্ছি, ভগবানের কাছে যাচ্ছি, কৃষ্ণের সাথে আগে থেকে তার পাঠিয়েছেন। বলছে এই সময় আসবে। ভগবান শ্রীকৃষ্ণ পাইচারি দিচ্ছে যে আমার বন্ধু সুদামা আসবে বলেছে, সুদামা আসবে, সেই জন্য আসছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো আমার সুদামা এসেছিল, সুদামা এসেছে? বলছে না, কইতে আসেনি। সুদামা ঠিক সময় এসেছে। গাড়ির গেটে যে ছিল দারোয়ানকে বলছে আমি আমার বন্ধু কৃষ্ণের কাছে যেতে হবে, তার ছেঁড়া কাপড় পরে আছে, যে তোমার বন্ধু হচ্ছে যে শুধু কৃষ্ণ হতে পারে ভগবান? তারা ভাবছে যে বন্ধু হবে, কেমন হবে ভগবানের, আর যে বন্ধু তার হচ্ছে সেও সেই রকমই হবে। তখন সে ভয়ে করে
আর মনের দুঃখে চলে যাচ্ছে। সুদামা আবার এসেছে, ভগবান কৃষ্ণ এসেছে গেটে এসেছে, এসে বলছে, হ্যাঁ গো, তুমি কি আমার সুদামাকে দেখেছো? এখানে কেউ সুদামা বলে এসেছিল? একজন বলছে, হ্যাঁ এসেছিল, যে ছেঁড়া কাপড় পরে এ করে, তাকে তো আমরা তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো? তখন ভগবান হচ্ছে ছুটছে, কৃষ্ণ ছুটছে, ছুটতে ছুটতে সুদামা সুদামা করে চিৎকার করছে। আর যখন সুদামা সুদামা করে চিৎকার, সুদামা অনেকটা দূর গিয়েছে, কানে গেছে কিন্তু ঘুরে দেখেনি। আবার যখন যাচ্ছে, ঘুরে দেখছে তার বন্ধু আসছে, ভগবান শ্রীকৃষ্ণ আছে। এই যে লীলা, ভগবান যখন ছুটছে আর কৃষ্ণ ছুটছে, কৃষ্ণ ছুটছে, সুদামা ছুটছে, সুদামা ছুটছে, কৃষ্ণ ছুটছে। আর দুজনের সঙ্গে যখন আলিঙ্গন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে, তুমি আমার তো এখান থেকে চলে গেছে, আমার খুব অন্যায় হয়েছে, ভুল হয়েছে, চলো। ভগবান আর সুদামাকে তার রাজপ্রাসাদে নিয়ে গেছে। তার স্ত্রীকে বলছে, তাদেরকে বলছে, দেখো এ আমার বন্ধু, এই হচ্ছে খুব কষ্ট হয়েছে, চলো গরম জল করে নিয়ে এসো। তার স্ত্রী আর ভগবান কৃষ্ণ আর তারা হচ্ছে তার পা আছে জল দিয়ে তাকে করে দিচ্ছে, শিখে দিচ্ছে, তাকে খাই দিচ্ছে। বলছে, বন্ধু তুমি নিশ্চয়ই কিছু নিয়ে এসেছো? বলছে, না কিছু নিয়ে আসেনি। বলছে, তোমার কাপড়ে আছে? নিশ্চয়ই আছে, দাও। কি আছে? কিছুতেই দেবে না। তারপরে জোর করে তাকে বার করছে, বলছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে নাড়ু তৈরি করে এনেছে, খোদ থেকে তৈরি করে নাড়ু তৈরি করে এনেছে। তো সেই নাড়ু হচ্ছে যে ভগবান সুদামা আর যে দেওয়া, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ একা খেতে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী বলছে, কাকু তুমি একা খাবে? তোমার বন্ধুর দেওয়া জিনিস আমাদেরও দাও। তারা হচ্ছে ভাগ করে খাচ্ছে। সুদামা কিছু বলেনি। সুদামা যখন ফিরে যাচ্ছে, আর ভগবান কৃষ্ণ তখন হচ্ছে তার বাড়ি তৈরি করার জন্য সেই সময়কে পাঠিয়েছেন, আর গিয়ে দেখছে সে তার বাড়ি খুঁজে পাচ্ছে না। তো এইরকম হচ্ছে যে সমরসতা, সামাজিক সমরসতা প্রাচীন কাল থেকে আমাদের ছিল। কিছু কারণে, দোস্তির কারণে আমাদের মধ্যে এরকম আরে আছে। পুরীতে যদি যান, তাহলে পুরীতে আছে পুরীর ভাত, জগন্নাথের ভাত, জগৎ প্রসারের হাত, ওখানে আছে সবার জন্য হচ্ছে যে পুরীর ভাত আছে, না মানে জাতপাত। জগন্নাথের ভাত, জগৎ প্রসারের হাত, না মানে জাতপাত। এটা পুরীতে আছে, এখনো আছে, সবাই গেলে দেখতে পাবেন, সবার জন্য ওখানেই আছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু দোষ ত্রুটি হয়ে গেছে, সেটাকে দূর করতে হবে। সেই জন্য সমাজে আমাদের যারা পরিবার আছে, আমরা আছি, আমাদের অনেকে কাজকর্ম করে, তাদেরকে নিজেদের বাড়িতে ডেকে বছরে একবার দুজন তাদেরকে ভোজন করানো। চতুর্থ হচ্ছে যে রাষ্ট্র, প্রথমে ব্যক্তি, তারপর পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থাৎ নাগরিক কর্তব্য। আমরা যারা নাগরিক হিসাবে আছি আমাদের সমাজে, রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, হেলমেটটা পরছি না, গাড়িতে যাচ্ছি আমি হচ্ছে বেল্টটা পরছি না। এটা হচ্ছে যে রাস্তাতে যাচ্ছি, আমি যখন যাচ্ছি এক সাইড দিয়ে যাওয়া দরকার আছে। কোনো মায়েরা যাচ্ছে, আমাদের দৃষ্টিকোণ কেমন হবে? সেই রকম ভারতীয় দৃষ্টিকোণ তাদের হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ কে একবার হচ্ছে যে অর্জুন জিজ্ঞাসা করছে, ভগবান এই যে পরিবার সম্বন্ধে তুমি আমাকে কিছু বলো। এই যে পরিবার একটা বন্ধন, দেখুন সবাই একসাথে থাকা, এ করা, এই বিভিন্ন রকম কথাবার্তা। তখন ভগবান বলছে, ঠিক আছে তোমাকে পরে বলবো। একদিন বলো, চলো এরকম একটা মাঠ, সেখানে গিয়েছে, চলো একটু ঘুড়ি উড়াতে যাই। ভগবান গিয়েছে, লাটাই করে ঘুড়ি উড়াচ্ছে, উড়াতে উড়াতে অনেক উপরে উঠে গেছে ঘুড়ি। ভগবান শ্রীকৃষ্ণ আর হচ্ছে যে যখন উড়াচ্ছে, তখন অর্জুন পাশ থেকে বলছে, হ্যাঁ আপনার হাতে লাটাইটা আছে, সেই জন্য ঘুড়িটা আর বেশি উঠে যেতে পারছে না। তখন কি করেছে ভগবান শ্রীকৃষ্ণ? আল্লাহ ঘড়িটা সুতোটা কেটে দিয়েছে। আর যেই কেটে দিয়েছে, তখন ঘড়িটা অনেক উপর যেতে 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 আর হচ্ছে কিছুটা গিয়েছে, তারপর আবার নিচে এসে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলছে, দেখো পরিবার বন্ধন নয়, পরিবার সংস্কার। পরিবার মধ্যে যদি থাকে আর সংস্কারিত হবে ব্যক্তি, ব্যক্তি সংস্কারিত হলে রাষ্ট্র সমাজ সংস্কারিত হবে, দেশ সংস্কারিত হবে, অর্থাৎ পরিবার। এটা হিউয়েন-সাং একবার আর সেই সময় চাণক্যের কাছে গিয়েছে, যে সেই সময় মৌর্য সাম্রাজ্য কেমন চলছে সেটা দেখার জন্য গিয়েছে। তো সেই চাণক্য সেখানে আর যখন গিয়েছে, তিনি দেখছেন যে দুটো একটা বাতি নিয়ে জেলে সে হচ্ছে সেখানে কথাবার্তা বলছে, তার পড়াশুনো করছে, রাষ্ট্র সম্বন্ধে কিছু পড়াশুনো করছেন। তো চাণক্যের কাছে হচ্ছে যে আর এ গিয়েছেন, হিউয়েন-সাং গিয়েছেন, গিয়ে বলছেন যে যখন ওনার কাছে ডেকেছেন, আপনি কি হচ্ছে চাণক্য? বলছে হ্যাঁ। তো আমার কাছে এসেছেন? হ্যাঁ। আপনি কি জন্য এসেছেন? কি আপনার রাষ্ট্রের কাজে এসেছেন না আপনার ব্যক্তিগত কাজে এসেছেন? তো বলছে আমি আর আপনার ব্যক্তিগত কাজে এসেছি, আপনার সাথে কিছু দেখা করার জন্য, কথা বলার জন্য। ওনার কাছে একটা প্রদীপ ছিল, সেই প্রদীপটাকে নিয়ে দিয়ে দ্বিতীয় প্রদীপটা জ্বাললো। তো চাণক্য অবাক হয়ে গেল, আচ্ছা আপনি এই প্রদীপটা জ্বাললেন কেন? ওইটা নিতে দিয়ে এই প্রদীপটা জ্বেলেছেন, কি ব্যাপার? না বলছে, দেখুন এতক্ষণ আমি রাষ্ট্রের কাজ করছিলাম, আর আপনি হচ্ছে যে
রাষ্ট্রের কাজের জন্য আসেন, আমার ব্যক্তিগত কাজে কথা বলতে এসেছেন। সেই জন্য এই যে প্রদীপটা জ্বাললাম, এটা হচ্ছে যে আমার ব্যক্তিগত পয়সা হচ্ছে যে আর এই প্রদীপ জ্বালছে। তারপরে হচ্ছে চাণক্য উঠে পড়েছে, জিজ্ঞাসা কি বাবা তুমি উঠে পড়লে কেন? না, বলছে আমি এই জন্য উঠে পড়েছি, আমি যে জন্য এসেছিলাম সেটা হয়েছে। অর্থাৎ মৌর্য সাম্রাজ্য কেমন চলছে সেটা জানার জন্য উনি এসেছিলেন, কিন্তু ওইটুকুতে তিনি বুঝতে পেরে গেলেন মৌর্য সাম্রাজ্য কেমন চলছে। শেষ বিন্দু যেটা আছে সেটা হচ্ছে পর্যাবরণ। পর্যাবরণের তিনটে কথা বলা হয়েছে, একটা হচ্ছে জল, আরেকটা বৃক্ষ গাছ, আরেকটা হচ্ছে প্লাস্টিক। আজকে যে প্লাস্টিক যে আছে, প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 40 কোটি টন এরকম আর প্লাস্টিক উৎপাদন হচ্ছে। এই প্লাস্টিকের প্রায় আর 80 ভাগের উপর হচ্ছে যে যেগুলো হচ্ছে যে বর্জ্য পদার্থ হতে ফেলে দেওয়া হয়, সমুদ্র ভরে যাচ্ছে। আগামী দিনে এরকম যদি থাকে তাহলে সমুদ্রের জলও হচ্ছে যে আর ভরে যাবে, জলোচ্ছ্বাস হয়ে যাবে। অনেক যে দ্বীপ আছে সেই দ্বীপগুলো হচ্ছে যে জলের তলায় চলে যাবে। সেই জন্য প্লাস্টিক বর্জন, প্লাস্টিককে হচ্ছে যে ব্যবহার। একবারে আমরা বাড়িতে গ্রামে যেতে যাই আর যে মোটর সাইকেলে বাজারে গেলাম, সেগুলো প্লাস্টিকে করে কিছু সবজি নিয়ে আসলাম, এসে ঘরে বাড়িতে মা বৌদিকে দিলাম, তারা হচ্ছে প্লাস্টিকটা ওই সবজিটা কেটে নিয়ে আবার ওই যে খোসাগুলো ওই প্লাস্টিকে আর বেঁধে রাস্তায় ফেলে দিল। সেই প্লাস্টিকটা হচ্ছে যেটা গাই বা গরু সে হচ্ছে যে খেলো, ওই প্লাস্টিকের খুঁট ছিঁড়তে পারছে না, সব প্লাস্টিক সমস্ত হচ্ছে যে পেটে খেয়ে নিল, খেয়ে নিয়ে তার পেটে গেল, পেটে হচ্ছে অসুস্থ হয়ে অনেক গরু মারা যাচ্ছে, অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা পাপ করছি। সেই জন্য প্লাস্টিক বর্জন। যদি আমরা প্লাস্টিক নিয়ে আসি, এখন আছে প্লাস্টিক মধ্যে নিতে হবে, কিন্তু ইকো সিস্টেম যে আছে যেটা বোতলের মধ্যে প্লাস্টিকে ভরে রাখুন, সে প্লাস্টিক দিয়ে কিছু গাছগাছরা তৈরি করা যেতে, অনেক কিছু হতে পারে। আর না হলে হচ্ছে যে প্লাস্টিক এক জায়গায় করে সেগুলো আজ শহরে যারা আছে, এখন মিউনিসিপ্যালিটি থেকে অনেক গাড়ি এসেছে, সেখানে তাদেরকে দেওয়া, অর্থাৎ আলাদা করে হচ্ছে যে প্লাস্টিকে করা। জল, মহাত্মা গান্ধী একবার হচ্ছে যে আর এর কাছে গিয়েছেন, জওহরলাল নেহরু তার বাড়িতে গিয়েছেন প্রয়াগে। তো সেখানে গিয়ে আর হচ্ছে যে ভাত খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পরে হাত ধুচ্ছে, হাত ধোয়ার সময় কিছু কথাবার্তা বলতে বলতে আর একটু বেশি জল খরচ করে ফেলেছেন। মহাত্মা গান্ধী বলছেন যে ইস, আমি একটু জল বেশি ব্যবহার করে ফেললাম, অন্যায় করে ফেললাম। তো জওহরলাল নেহরু জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, কি অন্যায় করে ফেললাম? না, এখানে আমার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, আর হচ্ছে যে একটু জল বেশি খরচ করে কি আছে? তখন মহাত্মা গান্ধী তখন হচ্ছে জওহরলাল নেহরুকে বলছেন, পণ্ডিত জওহরলাল নেহরুকে, দেখো এই জল শুধু তোমার আমার জন্য নয়, এই জল সমাজ জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত গাছপালা প্রকৃতি সবার জন্য হচ্ছে যে জল আছে। সেজন্য বেশি জল ব্যবহার নষ্ট করা যাবে না। আমি যদি বেশি ব্যবহার করি, আরেকজনের জল আমি নিয়ে নিলাম। অর্থাৎ জল সংরক্ষণ, বৃক্ষরোপণ, গাছ লাগানো প্রয়োজন আছে। এইরকম হচ্ছে 5টা বিন্দু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আগামী শতবর্ষে আমরা যারা কার্যকর্তা আছি, আমরা যারা এখানে থেকে প্রশিক্ষণ নিতে এসেছি এবং যারা শুধু নাগরিক এসেছেন, মায়েরা এসেছেন, সবাই এটা ব্যবহার করুন। আগামী দেশ আরো বলা হচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি চাইছে, পরম বৈভবম নে তুমি তৎস রাষ্ট্রম, বৈভবশালী রাষ্ট্র নির্মাণ করতে চায়। বৈভবশালী রাষ্ট্র নির্মাণের জন্য আমাদের সবাইকে হাত লাগাতে হবে, সবাই সেই কাজ করতে হবে। আমরা যদি 5টা বিন্দু, এক হচ্ছে যে প্রথম বিন্দু হচ্ছে যে ব্যক্তি, তারপর পরিবার, তারপরে সমাজ, সামাজিক সমরসতা, তারপরে বলা হচ্ছে নাগরিক শিষ্টাচার, নাগরিকের কর্তব্য, আর শেষ হচ্ছে পর্যাবরণ, অর্থাৎ ব্যক্তি থেকে পরমাত্মা, পরমেষ্টি, সেখানে পৌঁছানোর সে রাস্তা। এটা হচ্ছে আমরা সবাই মিলে করুন। এখানে যারা এসেছেন সবাই সঙ্গকে দূর থেকে দেখলে হবে না, কাছে আসুন। ভাব নিয়ে শুধু বসে থাকা নয়, কর্মের মাঝে হোক পরিচয়। কবির ভাষায় বলেছে, বলো 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 সবে, শতবিন বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি।